20 টাকা 10 টাকায় তাদের নিয়ে যান দাদা, এরকম সুন্দর জামা কাপড় দেখতে পাবেন না, খুব মজা। আবার দাদা শুধু পরবে না, নরম দাদা, একবার শুধু পরে দেখুন, হয়তো তোমার একটা মেয়েকে ভালো লাগে আর সেই মেয়েটা হয়তো অন্য কাউকে ভালো লাগছে। এই যে সম্পর্কের জটিলতা, বাবা আমাকে বশীকরণ করে দাও বাবা, ওই মেয়েটাই আমার চাই, ও আমার স্বপ্নে, আমার ঘুমোতে গেলেও দেখছি, শুয়ে পড়লেও দেখছি, আবার জেগে জেগে রাস্তা দিয়ে হাঁটছি তখনও দেখছি, বাবা ওই মেয়েটাই আমার চাই। তো এই সমস্ত বিষয় কিন্তু অ্যাস্ট্রোলজারদের খুব খুব মানে প্রিয় সাবজেক্টগুলো। রাজার রাজভোগ এনেছি দাদা, আপনারা একবার একটু খেয়ে দেখতে পারেন। ও দাদা, ও দিদি, আরে একবার একটু রাজভোগটা খেয়ে যান। হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আজকে আমি তোমাদের পড়াবো অ্যান অ্যাস্ট্রোলজার ডে, আর কে নারায়ণের ফেমাস স্টোরি। আসো খুব মজা করে আমরা এই গল্পটি পড়ে নিই। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিটা লাইন ধরে ধরে পুরো ব্যাখ্যা সহ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। অ্যান অ্যাস্ট্রোলজার ডে মানে একটা জ্যোতিষীর দিন। কে লিখেছে? আর কে নারায়ণ। আর কে নারায়ণের ফুল নাম, পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। আর কে নারায়ণ জন্মগ্রহণ করেছিল 1906 সালে এবং মারা গেছিলেন 2001 সালে। আর কে নারায়ণের এই যে গল্পটি মালগুড়ি ডেসের থেকে নেওয়া হয়েছে, মানে অ্যান অ্যাস্ট্রোলজার ডেটা মালগুড়ি ডেস থেকেই নেওয়া হয়েছে। আর কে নারায়ণ সম্পর্কে একটু আমাদের জেনে নেওয়া দরকার আছে। তো আর কে নারায়ণ যতগুলো গল্প লিখেছে সব থেকে তার সমস্ত গল্পের মধ্যে এই মালগুড়ি ব্যাপারটা এসছে। মালগুড়ি একটা ফিকশনাল একটা ব্যাপার, ওটা বলা হয়েছে যে ফিকশনাল সাউথ ইন্ডিয়ান টাউন অফ মালগুড়ি। এছাড়া তার সমস্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু স্টোরি আমাদের জানতে হবে, যেমন দ্য ব্যাচেলার অফ আর্টস 1937-এ লিখেছিল, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস লিখেছিল, দ্য ইংলিশ টিচার 1945-এ লেখে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দ্য গাইড 1958-এ লেখে, যেটা হুইচ ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, যার জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান। পদ্মভূষণ পান 1964 সালে এবং পদ্মবিভূষণ পান 2001 সালে। তার ফেমাস কোড হচ্ছে লাইফ ইজ অ্যাবাউট মেকিং রাইট থিংস অ্যান্ড গোয়িং অন। চলে এসো আমরা সোজাসুজি টেক্সটে চলে যাই। পাংচুয়ালি অ্যাট মিড ডে, যথাসময়ে বা প্রতিদিনের মতো, অ্যাট মিড ডে মানে দুপুরবেলা। মিড ডে অ্যাকচুয়ালি 12টার সময় বলা হয়, এখানে দুপুরবেলাই বলবে। হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগটা খুলেছিল, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং সে ছড়িয়ে দিয়েছিল, স্প্রেড আউট মানে ছড়িয়ে দেওয়া, প্রফেশনাল মানে হচ্ছে পেশাগত, আর ইকুইপমেন্ট মানে সরঞ্জাম। যেহেতু জ্যোতিষী তার বিভিন্ন সরঞ্জাম তো থাকবে, সেই সরঞ্জামগুলো সে এদিক ওদিক ছড়িয়ে দিয়েছিল। হুইচ কনসিস্টেড অফ এ ডজেন কাউরি শেলস, যার মধ্যে ছিল 1 ডজন কড়ি। কড়ি তোমরা দেখেছো, কড়ি হচ্ছে ওই সামুদ্রিক শামুকের ওপরের যে খোলসটা, তো ওই কড়ি ছিল প্রায় 1 ডজন। এ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, একটা চারকোনা কাপড় এবং তাতে অস্পষ্ট রহস্যময় নকশা করা ছিল। অ্যান্ড এ বান্ডেল অফ পালমাইরা রাইটিং, এবং 1 বান্ডেল তালপাতার পুঁতি ছিল, যেটাকে পাণ্ডুলিপি বলা হয়। জ্যোতিষীদের কাছে বেসিক্যালি এগুলো থাকে। হিজ ফোরবেড ওয়াজ রেসপ্লেন্ডেড উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান, এবং তার কপালটা ছিল উজ্জ্বল এবং পবিত্র ছাই দিয়ে। স্যাক্রেড মানে পবিত্র, অ্যাশ মানে ছাই দিয়ে, অ্যান্ড ভার্মিলিয়ান মানে সিঁদুরের একটা টিকা। তো এরম জ্যোতিষে যেরকম আর কি দেখতে লাগে। অ্যান্ড হিজ আইস স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখগুলো ঝলমল করছিল একটা তীক্ষ্ণ, অ্যাবনর্মাল মানে অসাধারণ, গ্লিম মানে একটা দীপ্তি, মানে চোখগুলো দেখলেই তোমরা একটা মনে হবে যে একটা ভয় ভয় লাগবে, একটা জ্যোতিষী জ্যোতিষী ব্যাপার। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং, যেটা যার ফলাফল ছিল যে সবসময় সে সার্চিং ফর মানে কি, সবসময় সে খুঁজছিল, অ্যান্ড লুক ফর মানে খুঁজছিল, কাস্টমার্স কি খুঁজছিল, খদ্দেরকে খুঁজছিল, মানে সবসময় সে চোখটা দেখেই মনে হচ্ছে যে যেন খদ্দের খুঁজে যাচ্ছে। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু সাধারণ মানুষ টুক টু বি এ প্রফেটিক লাইট, এই ভবিষ্যৎ বক্তার আলো হিসাবে, অ্যান্ড ফেল কমফোর্টেড, আরাম অনুভব করতো। মানে চোখটা দেখে প্রথমত আমাদের ভয় লাগবে, কিন্তু যারা জ্যোতিষীর কাছে যাবে তাদের কিন্তু একটু আরাম ফিল করতো, যে না এই হচ্ছে আসল জ্যোতিষী, আমাদের সমস্ত সমস্যা সমাধান করবে। দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখের যে শক্তিগুলো, ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, হঠাৎ করেই যেন অনেকটা বেড়ে যেত। স্বাভাবিক, মানে চোখগুলো লোকজন দেখলেই হঠাৎ করে সে বাড়িয়ে দিত, যাতে 2-1 জন আরও বেশি আকৃষ্ট হয়েছে তার কাছে আসে, তো সেই রকম একটু আকৃষ্ট করে তুলতো।
চোখগুলো একটু বেশি বেড়ে যেত তার পজিশন অবস্থানটা, অ্যান্ড প্লেসড অ্যাজ দে ওয়ার between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. এবং সেই চোখগুলো কি পজিশনে ছিল সেই পজিশনটা এখানে বুঝিয়েছে। কি বলছে পজিশনটা? বলছে বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, মানে আঁকা আঁকা ফোরহেড, মানে কপালে যে বললাম যে অ্যাশ দিয়ে আঁকা ছিল এবং তিলক কাটা ছিল, তো সেই তিলক কাটা এবং এটা ছিল, এবং তারপরেও ডার্ক হুইস্কার্স মানে একটা কালো যে গোঁফগুলো যেটা ছিল এবং সেটা নেমে এসেছিল কোথায়? উইথ স্ট্রিম ডাউন হিজ চিক্স, নেমে এসেছিল তার গালে। তাহলে এর মাঝখানেই আছে চোখটা, কপাল এবং এই যে গোঁফ তার মাঝখানেই হচ্ছে এই চোখ দুটো আছে। এখানে হাফ উইটস আইস, যে কোনো বোকা মানুষ বা বোকা চোখগুলো চমকে উঠবেন সাজেসেটিং, এইরকম দৃশ্য দেখে হঠাৎ করে চমকে উঠবে। জ্যোতিষী বাবা সেই লেভেলের জ্যোতিষী, সবাই একটু চমকে উঠবে। টু ক্রাউন দ্য এফেক্ট, এই মুকুটটা সে পরতো, হি ওন্ডেড মানে সে বেঁধে নিত এ স্যাফ্রন কালার টারবান, মানে সেটা ছিল গেরুয়া কালারের একটা পাগড়ি, অ্যারাউন্ড ইট হেড, অ্যারাউন্ড ইজ হেড মানে তার মাথায় সে কিন্তু এই পাগড়িটা পরে নিত, যেন আরও বেশি উৎকৃষ্ট আকর্ষণীয় করে তুলতো এই পাগড়িটা। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই কালারটা কখনোই ব্যর্থ হতো না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজন প্রচুর আকর্ষিত হয়ে উঠত। অ্যাজ বিস আর অ্যাট্রাক্টেড টু কসমোস, যেমন একটা মৌমাছিরা একটা ফুলকে দেখে, কসমোস ফুল দেখে যেমন আকৃষ্ট হয়, তেমনি মানুষজনও আকৃষ্ট হয়ে উঠত এই জ্যোতিষীকে দেখে। অর ডাইলিয়া স্টক্স, অর ডালিয়ার বিন্ত, স্টক্স মানে বিন্ত, এখানে ফুল বলতে পারো। তাহলে সেই ডালিয়া ফুল বা কসমোস ফুলের মতো মৌমাছিরা যেমন গিয়ে আকৃষ্ট হয়, তেমনি সাধারণ মানুষও এই জ্যোতিষীকে দেখে প্রচণ্ড আকৃষ্ট হয়ে উঠত। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, সে বসতো কোথায়? একটা বৃক্ষ শাখায় যেটা প্রসারিত তেঁতুল গাছ, ট্যামারিন মানে তেঁতুল গাছ, তাহলে তেঁতুল গাছের সে নিচেই বসতো। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যা দুপাশ দিয়ে বা দুপাশের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, টাউন হল পার্ক চলে গেছে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এই জায়গাটা খুবই উল্লেখযোগ্য ছিল। ইন মেনি ওয়েস, বিভিন্ন দিক থেকে। এ সার্জিং ক্রাউড, উপচে পড়া মানুষের ভিড়। ওয়াজ অলওয়েজ মুভিং আপ, সবসময় যেন চলাচল করতো, এত মানুষজন ওখানে যাতায়াত করতো যেন মনে হতো উপচে পড়া মানুষের ভিড়। অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, এবং ধীরে ধীরে তারা সেই সংকীর্ণ রাস্তা দিয়ে মর্নিং টিল নাইট, সেই সকাল থেকে রাত পর্যন্ত যাতায়াত করত, প্রচুর মানুষের ভিড় এবং সবাই যাতায়াত করত। এ ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন ধরনের ব্যবসা ছিল, অ্যান্ড অকুপেশন এবং পেশার মানুষজন ছিল। ওয়াজ রিপ্রেজেন্টেড, প্রতিনিধিত্ব করেছিল, অল অ্যালং ইটস ওয়ে, তার নিজস্ব জায়গা দিয়ে। মানে এই যে রাস্তাটা ছিল এখানে প্রচুর মানুষজন যাতায়াত করত, প্রচুর ক্রাউড ছিল। মেডিসিন সেলার্স, এবার যারা যারা ওখানে প্রতিনিধিত্ব করতো সেই পেশার মানুষজন, তারা কারা কারা ছিল? মেডিসিন সেলার্স, ঔষধ বিক্রেতা। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, মানে সেই চোরাই লোহালক্ষর বিক্রেতা। অ্যান্ড জাঙ্ক, এবং যে ভাঙা এবং পুরনো জিনিসপত্র যেগুলো আছে সেইগুলো লোহার। অ্যান্ড ম্যাজিশিয়ানস, জাদুকররা। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি অ্যান্ড অকশনার, একটা নিলামকারী। অফ চিপ ক্লথ, সে কম দামে জামা কাপড় বেচত। কম দামে জামা কাপড় বেচলে লোকজন বেশি ভিড় হয়, এটা তো স্বাভাবিক। 20 টাকা 20 টাকায়, 10 টাকা 10 টাকায় তাড়াতাড়ি নিয়ে যান দাদা, এরকম সুন্দর জামা কাপড় আর দেখতে পাবেন না, খুব মজা। বা দাদা শুধু পরবে না, নরম, দাদা একবার শুধু পরে দেখুন। হু ক্রিয়েট এনাফ ডিন, মানে যে প্রচণ্ড ডিন মানে কোলাহল, প্রচণ্ড লোকজন স্বাভাবিক ওর কাছে ভিড় করতো। অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সমস্ত শহরের সমস্ত মানুষজন সেখানে আকর্ষিত করতো এবং সবাই ওখানে চলে আসতো, হাজির হতো। নেক্সট টু হিম, ঠিক তারপরেই, ইন ভেসিফেরাসনেস মানে উচ্চস্বরে গলাবাজি করতো, কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস, একটা চিনে বাদাম ভাজা বিক্রেতা। হঠাৎ করে একটা চিনে বাদাম ভাজা বিক্রেতা হঠাৎ করে কি করতো? উচ্চস্বরে গলাবাজি করতো। এবং এই চিনে বাদামের কথা মনে পড়ে গেল, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বাবু ভাজা বাদাম। তো যাই হোক, একটা বাদাম বিক্রেতার কথা মনে পড়ে। বাদাম তো এরকমই হয় আর কি, কিন্তু ও কেমন বেচতো বাদামটা দেখো, বিভিন্ন নামে সে বাদামটা কিন্তু বিক্রি করতো। যেমন
হু গেভ হিজ ওয়ার্ড অফ ফ্যান্সি নেম ইচ ডে, এবং সে বিভিন্ন নামে, অভিনব নামে সে কিন্তু বাদাম বিক্রি করত। কলিং ইট, এবং সে কিন্তু বলতো, কি বলতো, বোম্বে আইসক্রিম, দাদা এই বোম্বে আইসক্রিম এনেছি দাদা, খেয়ে যান খেয়ে যান। সে বাদাম বিক্রি করছে কিন্তু সে বোম্বে আইসক্রিমের নাম করতো। ওয়ান ডে, আরেকদিন বলতো, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, এবং পরের দিন হয়তো কি বলতো, দিল্লি আমন্ড, দাদা দিল্লি থেকে আমন্ড এনেছি দাদা, একবার শুধু খেয়ে যান দাদা, সেই লেভেলের, একবার শুধু খেয়েই দেখুন। অ্যান্ড অন দ্য থার্ড, এবং তৃতীয় দিনে বলতো, রাজাস ডেলিকাসি, রাজার রাজভোগ এনেছি দাদা, দাদা আপনারা একবার একটু খেয়ে দেখতে পারেন, ও দাদা ও দিদি, আরে একবার একটু রাজভোগটা খেয়ে যান। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, ইত্যাদি আরও অনেক কিছু সে নামে ডাকতো। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং মানুষজন সেখানে এসে জড়ো হতো। স্বাভাবিক, বিভিন্ন নামে আনছে, কি খাবার একবার একটু দেখি, সবার মানে একটা ইচ্ছা, মনে একটা আলাদা আশা জাগতো যে কি এমন খাবার এনেছে, রাজাস ডেলিকাসি বলছে একবার একটু দেখে আসি, কোথায় আবার কি বলছে দিল্লি আমন্ড এনেছে, কই একটু দেখি, আবার বোম্বে আইসক্রিম কি জিনিস একটু দেখি, এই করে লোকজন প্রচুর ভিড় করত। এ কনসিডারেবল পোর্শনস অফ দিস ক্রাউড, অনেকটা অংশ জুড়ে একটা প্রচণ্ড ভিড় জমা হতো। অ্যান্ড ডিলাইট বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, এবং অনেকে কি করতো, এখানে এসে একটু সময় নষ্ট করে যেত। অ্যাস্ট্রোলজার পাশে আছে, ওর কাছে ঘুরে 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 করতে, কে রে বাবা এ আবার কী লোক, এ কী বিক্রি করতে দেখি, কিন্তু সে তো বিক্রি করে না, সে অ্যাস্ট্রোলজার, তাই তার সামনে এসে আবার কিছু কিছু অংশ লোকজন এসে ওই কী করে, এসে ভিড় জমাতো। যেরকম হয় বাজারে ঘাটে গেলে, বেসিক্যালি মেলাতে গেলে তোমরা দেখেছো যে বিভিন্ন ধরনের লোক আছে যারা ওই ব্যাগ নিয়ে যাবে, ছোটো মতো একটা ব্যাগ নিয়ে যাবে, সে কিন্তু জীবনে ভর্তি হবে না, সেটা ছোটোখাটো সবথেকে কম দামি মাল দুটো একটা আনবে, দাদা এটা কত দাম, দাদা এটা কত দাম, এরম বলে 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 খুব কম পয়সায় জিনিসগুলো কিনবে। এবং সবথেকে বড় জিনিস, সে প্রত্যেকটা টেস্ট করবে। ধরো একটু জিলিপি হলো, দাদা জিলিপি একটু খেয়ে দেই কেমন, তো এরম বলে, দাদা ঠিক আছে থাক 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 দাদা, আজকে আর খাবো না, পরের দিন নিয়ে যাবো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজেক্টেড হিজ বিজনেস, অ্যাস্ট্রোলজার পরিচালনা করতো তার ব্যবসাটা বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, একটা অগ্নিশিখায়। সে অগ্নিশিখাটা কোত্থেকে আসছিল, হুইচ ক্র্যাকেল, যেটা চরচর শব্দ করছিল, অ্যান্ড স্মোকটা মানে ধোঁয়া নির্গত হচ্ছিল, অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, সেই বাদাম বিক্রেতার স্তূপ থেকে, বা বাদাম বিক্রেতা যেটা করছে, সে একটা আলো, বাদাম যেমন হয় আর কি, বাদাম ভাজলে যে আলোটা তৈরি হয়, সেই আলোটা হয়তো তার গিয়ে কিছুটা অ্যাস্ট্রোলজারের জায়গায় গিয়ে পড়ছে, সেটা থেকে হয়তো সে সেই ফ্লেয়ার দিয়ে একটু চালিয়ে নিচ্ছে তার ব্যবসাটা। অ্যান্ড হাফ দ্য ইনচার্টমেন্ট, এবং অর্ধেকটা আকর্ষণীয় করতো অফ দ্য প্লেসের যা জায়গাটা, ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই কারণ যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, সেখানে কোনো পুরসভার আলো ছিল না, তাই সুবিধা ছিল। যদি প্রচুর আলো হয়ে যেত তাহলে কিন্তু লোকজন যেত না। যদি খুব লাইট মানে প্রচুর লাইট আছে, সেখানে কি অ্যাস্ট্রোলজার বললে লোকজন যাবে? একটু আলো আলো থাকবে, একটু অন্ধকার থাকবে, তাহলে লোকজন সেখানে যাবে। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই দ্য শপ লাইটস, এই যে জায়গাটার একটু আলোকিত হতো দোকানের আলোয়। তাহলে ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, মানে এক দুজনার হয়তো হিসির শব্দ করা হ্যাচাং যে লাইট হয়, সেই হ্যাচাং লাইট এক দুজনার হয়তো দোকানে ছিল, সেখান থেকে একটু আলো আসতো। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, এবং নেকেড মানে হচ্ছে এটা লম্পট টাইপের, যে মশাল টাইপের যেটা আমরা বলে থাকি, সেই মশাল হয়তো এক দুজনার আছে, সেখান থেকে আসতো। স্টাক অন পোলস, মানে খুঁটিতে যে মশাল টাইপের লাগানো থাকতো আগে, এখন তো সব নেই, আগেই মশাল টাইপের লাগানো থাকতো, সেই আলো হয়তো একটু এলো। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, এবং সেই পুরনো সাইকেলের আলো থেকে হয়তো কিছুটা আলো এলো, সে তা দিয়েও চলবে, মানে একটু 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 আলো এসে সেই জায়গাটা একটু আলোকিত করতো। অ্যান্ড ওয়ান্স আর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, মানে অ্যাস্ট্রোলজার এইভাবেই কিন্তু চালিয়ে যেত, এই এক দুজনার এই আলো দিয়ে সে তার নিজের ব্যবসাটা চালিয়ে যেত, তার নিজস্ব কোনো আলো ছিল না। ইট ওয়াজ এ বিউইল্ডারিং, এটা হতবাক করতো, ক্রিস ক্রস অফ লাইট, এই লাইটের যে আঁকা বাঁকা লাইটের জন্য, রেস অ্যান্ড মুভিং শ্যাডোস, এবং এই আলো আঁধারির খেলা চলতো, মানে একটু আলো আবার একটু আঁধারি, এই যে খেলাটা, আলো আঁধারির খেলাটার জন্যে ওর ব্যবসাটা আরও বেশি ভালো হতো। দ্য সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এই জায়গাটা অ্যাস্ট্রোলজারের খুব উপযুক্ত হয়ে উঠেছিল। ফর দ্য সিম্পল রিজন, তার একটা কারণ, দ্যাট হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ডেড, তার কোনো ইচ্ছাই ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, তার অ্যাস্ট্রোলজার হওয়ার। কারণ হোয়েন হি বিগান লাইফ, কারণ জীবনের প্রথম দিকে সে কিন্তু
অ্যাস্ট্রোলজার হতে চায়নি। সেটা আমরা পরবর্তীকালে বুঝতে পারবো, পরবর্তীকালে স্টোরি যত শেষ হবে আমরা বুঝতে পারবো যে জীবনের প্রথমে সে কিন্তু অ্যাস্ট্রোলজার ছিল না। নিউ নো মোর মানে সে কিছুই জানতো না অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটবে টু হিমসেলফ নেক্সট মিনিট, পরের মুহূর্তে যে কি ঘটবে সেটা কিন্তু সে জানতো না। সে কিন্তু আমাদের মতোই সাধারণ একটা মানুষ। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার ইজ ইনোসেন্স কাস্টমার্স, কারণ আমাদের মতো নিরীহ খদ্দেরদের মতোই সেও ছিল অপরিচিত। ওই নক্ষত্র গ্রহদের জ্ঞান নেই, মানে তার কোনো নক্ষত্র বা গ্রহদের মতো যে জ্ঞান, সেই নক্ষত্র সম্পর্কে বা গ্রহদের সম্পর্কে যে জ্ঞান থাকে সেটা কিন্তু নেই। ইয়েট ই সেইড থিংস, যদিও সে এমনভাবে কথা বলতো জিনিসপত্র নিয়ে, বা এমনভাবে সে কথাটা বলতো হুইচ প্লিজড, যেটা খুশি করতো, অ্যান্ড অ্যাস্টনিশড, অবাক করতো এভরিওয়ান, সবাইকে। সবাই অবাক হয়ে যেত, বলে কি রে ভাই, তো সত্যি সত্যি সব ঠিকঠাক বলছে, তাই সবাই অবাক হয়ে যেত। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, এটা একমাত্র সফল হয়েছিল তার স্টাডি, পড়াশুনো বা পর্যবেক্ষণের দ্বারা, প্র্যাকটিস, অনুশীলনের দ্বারা, মানুষকে বারবার দেখতে দেখতে তার কিন্তু অভিজ্ঞতা সঞ্চার হয়েছিল। অ্যান্ড থ্রিউইট গেস ওয়ার্ক, এবং চতুর অনুমানের দ্বারা। কোনো মানুষ হঠাৎ করে তার কাছে গেলে সে বুঝে যায় যে এই মানুষটা কি বলতে চাইছে। অল দ্য সেম, এ সত্ত্বেও ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, এটা সত্ত্বেও সে কিন্তু সৎ মানুষের মতোই সমতুল্য ছিল, অন্যদের মতো সৎ মানুষ সে নিজেকে মনে করত। অ্যান্ড ই ডিজার্ভস, এবং সে যথার্থ প্রাপ্য মনে করত। ডিজার্ভস মানে অর্জন করা, এখানে যথার্থই সে প্রাপ্য মনে করত দ্য ওয়েজে, সেই মজুরিটা হি ক্যারিড হোম, যেটা সে বাড়ি আনতো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে সে যখন বাড়ি আনতো যে মজুরিটা, সেটা সে যথার্থ প্রাপ্য বলেই মনে করত, এবং সে মনে করত যে সৎ মানুষরা যেমনভাবে উপার্জন করে আমিও তেমনভাবে উপার্জন করেছি। হি আর লেফট হিজ ভিলেজ, সে তার গ্রামটা ত্যাগ করেছিল উইদাউট প্রিভিয়াস থটস, কোনো পূর্ব পরিকল্পনা, চিন্তা আর প্ল্যান, কোনো রকম পরিকল্পনা না করে। ইফ হি হ্যাড কন্টিনিউড, সে চেষ্টা করেছিল, কন্টিনিউ করেছিল, দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক, সে তার কাজটাকে চালিয়ে যেত, অব হিজ ফোর ফাদার্স নেমলি, পূর্বপুরুষদের কাজ, মানে সে যদি ওখানে থেকে যেত তাহলে সে কী করতো, পূর্বপুরুষদের কাজই তাকে চালাতে হতো। যেমন নেমলি, যেমন টিলিং দ্য ল্যান্ড, চাষ করতো জমিতে, লিভিং, বাস করতো সাধারণ মানুষের মতো, ম্যারিং, বিয়ে করতো, অ্যান্ড রাইপেনিং, শস্য ফলাতো, ইন ইজ কনফিল্ড, তার সেই শস্য খেতে, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হাউস, এবং পৈতৃক বাড়িতেই হয়তো তাকে কাটিয়ে দিতে হতো। সে যদি না ত্যাগ করতো বাড়ি, তাহলে ওখানেই তাকে কাটিয়ে দিতে হতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু ওটা হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম, সে বাধ্য হয়েছিল ত্যাগ করতে, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলে, অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, এবং সে বিশ্রাম নিতে পারেনি একটুও। নট রেস্ট মানে কি, একটুও রেস্ট বা বিশ্রাম নিতে পারিনি, কতক্ষণ, বিহাইন্ড এ কাপল অফ 100 মাইল, 200 মাইল পার না করে, মানে এমন কিছু করেছে 200 মাইল দৌড়ে তারপর সে হাঁপ ছেড়ে বেঁচেছে। ওফ, বাঁচলুম। তাহলে কি 200 মাইল পার করার পরেই সে কিন্তু বিশ্রাম নিয়েছিল। টু এ ভিলেজার্স ইট ইজ এ গ্রেট ডিল, সাধারণ মানুষের কাছে এটা একটা বিরাট কাজ। অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোট বিটুইন, একটা বিশাল মহাসাগর পার হওয়ার মতো ছিল। বিশাল মহাসাগর পার করলে যেমন হয় একটা, ওর কাছেও তেমনি একটা গ্রামের মানুষের কাছে এটা কিন্তু একটা বিশাল বড় কাজ। কারণ কি, একটা মানুষ সাধারণ, তুমি কিছু সামান্য কিছুও ত্যাগ করতে পারবে না। তোমার যদি বলা হয় জামাটা ভাই দিয়ে দে, তুমি পাগল হয়ে যাবে। মোবাইলটা চাইলে তো অবাক, রে বাবা মোবাইল দেওয়া যাবে না। আর সে সব কিছু, বাড়ির সমস্ত ফ্যামিলি, পরিবার, জমি জায়গা, যা কিছু, বাবা যারাই ছিল, সমস্ত কিছু ত্যাগ করে সে কিন্তু পালিয়ে এসেছিল। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, সে অনেক কার্যকরী বিশ্লেষণ করত কি মানুষের জীবনের সমস্যা নিয়ে। ম্যানকাইন্ড ট্রাভেলস মানে মানুষের জীবনের যে সমস্যাগুলো নিয়ে। ম্যারেজ, কি সমস্যা বেসিক্যালি প্রত্যেক মানুষের মধ্যেই থাকে। ম্যারেজ, বিয়ে হয় না, অনেকের দেখবে বিয়ে হয় না, সে সব পাগল হয়ে যাচ্ছে, মেয়ে ফেয়ে খুঁজে পাচ্ছে না। তো এই ম্যারেজ, বিয়ে নিয়ে, মানি, টাকা পয়সা তো সবার লাগবে ভাই, ওই আমার আরও 10,000 টাকা হলে ভালো হয়, আমার 50,000 টাকা হলে ভালো হয়, আর যত হয় সে আরও বেশি চায় মানি, টাকা। অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইস, এবং সম্পর্কের জটিলতা।
হয়তো তোমার একটা মেয়েকে ভালো লাগে আর সেই মেয়েটা হয়তো অন্য কাউকে ভালো লাগছে। এই যে সম্পর্কের জটিলতা, বাবা আমাকে বশীকরণ করে দাও বাবা, ওই মেয়েটাই আমার চাই, ও আমার স্বপ্নে, আমার ঘুমোতে গেলেও দেখছি, শুয়ে পড়লেও দেখছি, আবার জেগে জেগে রাস্তা দিয়ে হাঁটছি তখনও দেখছি, বাবা ওই মেয়েটাই আমার চাই। তো এই সমস্ত বিষয় কিন্তু অ্যাস্ট্রোলজারদের খুব খুব মানে প্রিয় সাবজেক্টগুলো। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, মানে দীর্ঘ অনুশীলনই তাকে তীক্ষ্ণ করেছিল তার উপলব্ধিকে, মানে প্রচুর জ্ঞান তৈরি করেছিল। যত বেশি অনুশীলন করতো তত বেশি ওর কিন্তু তীক্ষ্ণ হয়ে উঠেছিল বিষয়টা নিয়ে। উইদিন 5 মিনিটস, 5 মিনিট হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। সামনের লোকের কি সমস্যা হচ্ছে সে কিন্তু 5 মিনিটে বুঝে যেত যে লোকটার কি সমস্যা আছে। হি চার্জ 3 প্রাইস, সে 3 পয়সা চার্জ করতো, মানে সে বলতো তার জন্য সে 3 পয়সা নিত পার কোশ্চেন, মানে একটা প্রশ্নের উত্তরের জন্য সে 3 পয়সা নিত। নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, এবং সে কিন্তু বিরাট চালাক, সে প্রথম 10 মিনিট সে কিছুই বলতো না, মুখটা কিছুই খুলতো না 10 মিনিট, আগে শুনে নিত কি বলে। আরে ও তো ঝরঝর করে বলে যাবে, ও তো দুঃখে আছে রে বাবা, ও তো কষ্টে আছে, যন্ত্রণায় আছে, দুঃখে আছে, তাহলে ও তো ঝরঝর করে বলে যাবে 10 মিনিট। তো সেই 10 মিনিট ভুলভাল ও যা ওটা শুনে নেবে দুঃখের ঘটনাগুলো, তারপরে সে কিন্তু মুখ খুলবে। হুইচ প্রোভাইডেড হিম, যেটা তাকে প্রদান করতো এনাফ স্টাফস ফর এ ডজেন অ্যান্সার্স, তাকে 1 ডজন উত্তর দেওয়ার মতো উপাদান তাকে দিয়ে দিত, মানে অনেক কিছু তাকে প্রোভাইড করে দিত। হোয়েন হি টোল্ড দ্য পার্সনস বিফোর হিম, যখন সে সামনের ব্যক্তিকে কিছু বলতো, গেজিং অ্যাট হিজ পাম, সে হাতের তালুর দিকে তাকাতো। আরে হাতের তালুর দিকে তাকাবে না কেন? একটা জ্যোতিষী প্রথমেই সে হাতের তালুর দিকেই তো তাকায়, তো হাতের তালুর দিকে তাকিয়ে সে কিন্তু বলতো। ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট, অনেক ক্ষেত্রেই তুমি না উপযুক্ত ফল পাচ্ছ না, এত পড়াশুনো করছো কিন্তু তুমি ফল পাচ্ছ না। কি কারণ? ফর ইয়োর এফোর্ট, কিন্তু তুমি প্রচুর পরিশ্রম করছো কিন্তু তুমি ফল পাচ্ছ না। 9 আউট অফ 10 ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম, 10 জনের 9 জন এটা কিন্তু একমত হয়ে যেত, তার এই কথায় একমত হয়ে যেত। স্বাভাবিক, যে কোনো ছাত্র যদি যায় তাকে যদি বলো যে তুমি যা পড়াশোনা করছো তার সে ফলটা তুমি পাচ্ছ না কিন্তু তুমি পড়ে যাচ্ছ, স্বাভাবিক সেটা একমত হয়ে যেত, মানে 10 জনের 9 জনই একমত হতো। অর ই কোশ্চেন্ড, আবার সে প্রশ্ন করত, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, তোমার বাড়িতে কোনো মহিলা আছে, অথবা মে বি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, অথবা দুঃসম্পর্কের কোনো আত্মীয় আছে, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে তোমার ভালো ব্যবহার করে না, হয়তো তোমার সামনে এসে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু হয়তো সে কিন্তু তোমার ঘৃণা করে, তোমাকে কিন্তু ভালোবাসে না, মনে মনে হয়তো তোমার প্রতি একটা ক্ষোভ পুষে রেখে দিয়েছে। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার্স, সে কিন্তু চরিত্র নিয়েও কথা বলে দিত, মানুষজনের চরিত্র নিয়ে বললে খুব ভালো মজা পায়। যেমন মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, এই সমস্ত সমস্যার জন্যে তোমার স্বভাবই প্রধানত দায়ী, তুমি এত ভালো মানুষ না, ওরে বাবা তোমার মতো মানুষ হয় না, এত সুন্দর তোমার স্বভাব, এই সুন্দর স্বভাবের জন্যই তোমার এই সমস্যা, এত সুন্দর স্বভাব বলেই তোমার এই সমস্যা। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, এবং আপনি অন্যরকম হবেন বা কি করে, আপনার তো শনির দশা আছে, তাহলে আপনার শনির দশা থাকলে আপনি কখনো এরকম হতে পারেন, অন্যরকম হতে পারেন? শনি তো ও তো প্রকোপ ফেলেছে, ওই তো চালাচ্ছে আপনাকে, আপনার কোনো কিছু নিজের বলে কিছু নেই। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, আপনার আবেগপ্রবণ স্বভাব অ্যান্ড রাফ এক্সটেরিয়ার, কিন্তু বাইরেটা আপনার খুব রুক্ষ, মানে ভিতরটা কিন্তু আপনার এত মিষ্টি, এতই নরম, কিন্তু বাইরেটা হয়তো একটু শক্ত, বাইরে শক্ত হওয়ার জন্য লোকে হয়তো খারাপ ভাবছে আপনাকে, কিন্তু আপনার মনের ভিতরটা যা নরম, এটা তো 100% লোক প্রত্যেকেরই কিন্তু সেম হয়, সবারই কিন্তু সেম, যে এরকম যে কেউ যে লোককেই তুমি বলবে ওহ তোমার এই বাইরেটা একটু শক্ত কিন্তু ভিতরটা না ওহ মোমের মতো নরম। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস, এইটা তাদের অনেক প্রিয় বা মনে জায়গা করে নিত ইমিডিয়েটলি, তৎক্ষণাৎই তাদের মনের ভিতরে এটা জায়গা করে নিত। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক, কারণ এই স্বভাব, এই যে মনের দিক থেকে স্বভাব, এমন মানুষরাও দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার, কঠোর বা বাইরের দিক থেকে কঠোর যে কোনো মানুষই হয়, সে যে কোনো মানুষই পটে যাবে এই বিষয়টা নিয়ে, যে বাইরে তোমার কঠোর এবং
ভিতরটা তোমার যা নরম মোমের মতো। তো সবাই এটা পটে যেত। আশা করছি এই ছোট্ট ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে একটু লাইক এবং কমেন্ট করো, এবং প্রয়োজনে ভিডিওটিকে শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।